দর্শক, জুলাই অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন অনুষ্ঠিত হলো, তারপরে একটি নতুন সরকার এসেছে। সেই সরকারও প্রায় 3.5 মাস পার করেছে। সবচেয়ে বড় যে আলোচনার বিষয় এখন দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় অনেক বেশি আলোচিত হচ্ছে, যে ফেসিবাদী সরকারকে পতন ঘটিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন গণতান্ত্রিক সরকার এসেছিল। এখন সেই ফেসিবাদী সরকারে সে বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত খুব বেশি কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি, কিন্তু এখন আবার তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনবার জন্য তাদের যে উন্নয়ন এবং সেই সময়ের যে সমস্ত কর্মকাণ্ড, ভালো কাজগুলোকে সামনে এনে দীর্ঘদিনের অপশাসন এবং জুলাই অভ্যুত্থানের সময় যে খুন, গণহত্যা, সাথে যে অনেক মানুষের পঙ্গু হবার ঘটনা, সেগুলোকে নর্মালাইজ করার একটা প্রক্রিয়া চলছে। সেজন্য আমরা আলোচনার বিষয় ঠিক করেছি ফেরা না ফেরা রাজনীতি। বিষয়টি নিয়ে আলোচনা করবেন আমাদের হাতে আছেন দুজন অতিথি। প্রথমজন আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক। তারপরে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে আমার স্টুডিওতে স্বাগত। তো শুরু করব এম এ আজিজ আপনাকে দিয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অনুষ্ঠানে বলেছেন যে আমরা সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, জনগণের সামনে তাদেরকে যেতে দিতে চাই, নির্বিবাদে তারা তাদের বক্তব্য দিক, সেটাই চাই। এর জন্য জনগণ ঠিক করবেন যে তারা কাকে চান। এবং সাথে যদি যুক্ত করি আপনাকে, যে 13 মাস কারাভোগের পরে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আমার কাছে এখন প্রশ্ন হলো, গেল 17 বছরে যে গুম, খুন, জুলাইয়ের গণহত্যা, এই সুনির্দিষ্ট বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই একটি দলকে রাজনীতিতে পুনর্বাসনের যে সুযোগ দেয়া হচ্ছে, এটা সরাসরি না দিয়ে মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, সেটা কি কতখানি আইনি এবং কতখানি নৈতিক বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, নৈতিক বিষয়টা হলো রাজনীতি থেকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। সেই সময় পেরিয়ে গেছে। অর্থাৎ নেপালের মতো যদি তখন আওয়ামী লীগের যে অন্যায়, সেগুলো কতখানি রাজনৈতিক আর কতখানি ফৌজদারি? না, আমি ওইটাই বলতেছি, শোনেন। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেগুলো কি আসলে রাজনৈতিক অভিযোগ নাকি ফৌজদারি অপরাধের অভিযোগ? দেখেন যে এখন তো আওয়ামী লীগের লোকজন মিছিল মিটিং বের করতেছে, বিএনপির মহাসচিবের বক্তব্যের সাথে মিলছে না, তাদের তো গ্রেপ্তার করা হচ্ছে। আবার মুখে বলতেছে সবাইকে নিয়ে রাজনীতি করব। যখন রাজনীতির প্রার্থী হবে, তাদের প্রার্থীতে থাকবে কিনা? এখন তো তারা যদি ওইভাবে কয় যে ওপেনলি একটা বলবো, কাজ আর একটা করবো, ব্যাপারটা তো তাই মনে হচ্ছে। আর আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে, কারো জানাজা যায়, সেখানেও জয় বাংলা স্লোগান দেয়, গ্রেপ্তার করবে না কেন? তাদের সন্ত্রাস বিরোধী আইন, যা আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করছে, এই আইনের আমি চরম বিরোধী। কারণ এই আইনে আপনি দেখেন 15 আগস্টের পরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে। মোস্তাকের সময় জেলখানা ভরে ফেলছিল, তার 80% ছিল আওয়ামী লীগের করা 74 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্টে 80% লোক গ্রেপ্তার করছে। রাজ্জাকি ভাই সিনিয়র উকিল, তিনি বুঝবেন। তো এখন এই যে সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করলো, এবং জামায়াত ওখানে বসে থাকলো, খুশি হলো যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হচ্ছে। এনসিপি কিন্তু বেরিয়ে গেছে, এটা ঠিক। তো এখন যেটা দাঁড়ালো, ধরেন এখন জামাত বিরোধী দলে আছে, এনসিপি বিরোধী দলে আছে, আন্দোলন করলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলো, নিষিদ্ধ করে দিতে পারে আইনে। আবার জামাত নেক্সট ইলেকশনে ক্ষমতা আসলে বিএনপিকে নিষিদ্ধ করতে পারে, অথবা আওয়ামী লীগই 10 বছর, 20 বছর, 100 বছর পরে আসলো, নিষিদ্ধ করতে পারে। এই ধরনের ব্লান্ট কালো আইন করা তো গণতান্ত্রিক দিকে যাত্রা করতে চাই, এই আইন করা উচিত হয় নাই। তো এখন যে পরিস্থিতি, যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে বলে থাকলেও শেখ হাসিনা দুটো দিক, একটা হচ্ছে তিনি নেতৃত্ব ছাড়তে রাজি না ভারতের পক্ষ থেকে। এটা আমাদের মানব জমিনের সম্পাদক সাহেব নিজে ওপেন বলছে, তার ভিডিও আছে, যে তাকে বলছে যে সে একটা ওপেন স্লোগান হয়েছিল না, যে ক্লিন ইমেজের লোক দিয়ে আওয়ামী লীগ গঠন করা, না সে নিজে ছাড়বে না। প্রথমে একটা চিন্তা করছিল তার ছেলে মেয়ে দিয়ে করা, না তাও ছাড়বে না, সেই নেতা থাকবে। এখন সে নেতা থেকে ওই যে কয়েকটা পত্রিকায় ইন্টারভিউ দিছে,
একটাতে অনলাইন ইন্টারভিউ দিছে সৌমিত্রবাবু, 3টে আমার কাছে ধরা আছে। আবার আমাদের বাংলাদেশের ইত্তেফাকে বাংলা ওই আনন্দবাজার পত্রিকার আবার ছাপানো হয়েছে, সেখানে কিন্তু লাগাই দিছে যে ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, আমি ডিসেম্বরের মধ্যে আসতেছি। এই নিউজে এই কথাই নেই। সৌমিত্রবাবুকে অনলাইনে যেটা নিয়ে সেটা করছে সৌমিত্র ভৌমিক, সিনিয়র সাংবাদিক, সে খুব নাম করা, তার নিউজে এটি সত্য। সেখানে সে বলছে যে হ্যাঁ আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, এই সেই, আমি তো খুন করি নেই, দিস অ্যান্ড দ্যাট, সে যেভাবে বলার সেইভাবেই বলছে। তো ওই প্রশ্ন বলছে যে আপনার কি যে আপনার নূতন নেতৃত্ব আওয়ামী লীগের হবে কিনা, করা হবে কিনা, তখন সে উত্তর দিছে যে না, নেতৃত্ব সংকট নাই তো আওয়ামী লীগে, সময় মতো সময় হলে আমি নিজেই এসে নেতৃত্ব দেব, পরিষ্কার। তো সুতরাং আমার কথা হচ্ছে এখনো যে রাজনৈতিক অবস্থা তৈরি আছে, ধরেন শেখ হাসিনা আসছে শোনা গেল বর্ডারে আসছে, কোনটা আগে, যত কোন আলোচনা আগে, যে আওয়ামী লীগের বিচার আগে নাকি আওয়ামী লীগ দেশে ফিরবে কি না, ফিরবে না? বিচার তো কোর্টেই আছে, ট্রাইব্যুনালেই আছে। সেই বিচার প্রক্রিয়া নাকি খুব বেশি আলোচনা হচ্ছে? না, আলোচনা না। কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি আছে? আপনি বলেন যে এই সরকার কাজ কিন্তু বোঝা মুশকিল আমার কাছে, কিন্তু যতটা হালকা মনে করেন ততটা আমার কাছে কিন্তু হালকা মনে নাই। এ ধরেন অনেক, না আমি হালকা মনে করছি না, আমি খুব তলে কঠিন মনে করছি। তলে তলে অনেক কাজ করতেছে, এটা ঠিক। ধরেন এআই কোড লাগাই দিছে ইয়েতে, আপনার রাস্তাঘাটে এআই ফাইন করে দেয়, এটা তো বাংলাদেশে এটা কাজ পুরো করতেছে না, কিন্তু করবে তো, ফাইনালি করবে তো। তারপর ধরেন এই যে যত নির্বাচনী ইশতেহারে যতগুলো প্রতিশ্রুতি ছিল সব এক এক করে বাস্তবায়ন করতেছে। পদ্মা ব্যারেজ করতেছে, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজও প্ল্যান করতেছে। আবার ফের টেকটাপ থেকে তেঁতুলিয়া আপনার হাইওয়ে করার প্ল্যান করতেছে তো। এখন টাকা কবে আসবে? আপনি বললেন যে টাকা তো এখন বাজেট আছে সামনে 9,30,000 কোটি টাকা। আজিজ, আমি যেটা বলছি কি, আওয়ামী লীগের উন্নয়নের অনেক বড় ফিরিস্তি আছে, এর আগে এরশাদের উন্নয়নের অনেক বড় ফিরিস্তি আছে, এর আগে পাকিস্তানের অনেক বড় উন্নয়নের ফিরিস্তি আছে, ব্রিটিশেরও অনেক বড় ফিরিস্তি আছে। শোনেন, তো আপনি আইয়ুব খান, আমি আপনাকে বলি, আপনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর উন্নয়ন প্রতিষ্ঠা করবেন? দুইটা কি কখনো সাংঘর্ষিক? না, আপনার ধরেন উন্নয়ন হলে উন্নয়নের সাথে কি ন্যায় বিচার সাংঘর্ষিক কোনো কারণে? আইয়ুব খান যাওয়ার কথা ছিল না। এই সংসদ ভবনটা আইয়ুব খান করছে, রূপপুর অ্যাটমিক এনার্জি প্ল্যান্ট কিন্তু আমি সেটাই বলছি যে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, এরশাদের আমলে কিংবা শেখ হাসিনার আমলে উন্নয়ন নিয়ে যদি আপনি কথা বলেন, মূল সংকটটা কি ন্যায় বিচার? উন্নয়নের সাথে দুর্নীতির সম্পর্ক কম ছিল। শেখ হাসিনার সময় উন্নয়ন হয়েছে কিছু, কিন্তু চুরিও হয়েছে। প্রজেক্টই করা হয়েছে চুরি করার জন্য, এই যে ধরেন অনেকে বলেন না রেল লাইন চলে, হ্যাঁ চলতে আরাম লাগে, কতটুকু খারাপ লাগে, কত খরচ হয়েছে বলেন? পৃথিবীতে এত খরচ হয়েছে? এই যে এক্সপ্রেস করছে, এত খরচ হয়েছে সব জায়গায়। তো এই জন্য আমি বলছি যে এখন শেখ হাসিনা ফেরত আসলে সব অভ্যুত্থানের শক্তি এক হয়ে যাবে। এটা শেখ আলমগীর সাহেব আনতে চাইলেও পারবে না। আর ট্রাইব্যুনালে কিন্তু মামলা আছে, তার ভিতরে রায় হয়ে গেছে একটা, আরো মামলা চলমান, এখন ট্রাইব্যুনাল রায় দিয়ে দিল। না আমি একটু এইটা নিয়ে একটু মানে আবহাওয়া রাজ্যা কি আপনার কাছে একটু জানতে চাই। প্রশ্ন হলো আসলে ফেসিবাদী যে কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে সেটা কি দল আওয়ামী লীগ দোষী না শেখ হাসিনা দোষী? এখন যে কথাটা বলা হচ্ছে যে শেখ হাসিনার উপর সব দায় চাপিয়ে তাকে যারা ফেসিবাদী হতে সহযোগিতা করলো তাদের কি কোনো কারণে নর্মালাইজ করার একটা প্রক্রিয়া চলছে কিনা? শোনেন, আপনি চুরি হয়েছে আমরা বলতেছি, বিচার করছি না। যেমন ধরুন শেখ হাসিনার উন্নয়নের নামে অনেক চুরি হয়েছে। শেখ হাসিনা থাকাকালীন টকশোতে আমরা বলছি, শেখ হাসিনা যাওয়ার পর যে সরকার আসছেন তিনি বলছেন, তিনি নির্বাচন দিয়ে যাওয়ার পর যে সরকার আসছে তারাও বলতেছে তারা যা অপরাধ করেছে অমার্জনীয়। এই শব্দ পাইছেন তো আপনি? হ্যাঁ পেয়েছি। তা আপনি যদি বলেন যে অপরাধ করছে সেই অপরাধের ক্ষমার অযোগ্য, এই কথা তো সরকার থেকে বলা, আমার থেকে বলা আর মাঠের লোক থেকে বলা সেম টেক্সট, কিন্তু অ্যাকশন তো নিতে হবে। আপনি বলে ছেড়ে দিচ্ছেন টাকা পাচার হইছে,
লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বলে ছেড়ে দিচ্ছেন, মানে ছেড়ে দিচ্ছেন, পরবর্তী স্টেপটা কোথায়? এই কথা তো নতুন বলা হচ্ছে না, এই কথা তো 5ই আগস্টের আগেও বলা হয়েছে। 5ই আগস্টের আগে যারা আমরা টক শো করছি সেখানেও বলছি যে উন্নয়নের কাজ হচ্ছে, কিন্তু উন্নয়নের সাথে ব্যাপক চুরি হচ্ছে। তখন তারা ক্ষমতায় ছিল, ধরা ছোঁয়ার বাইরে ছিল। ক্ষমতার থেকে যাওয়ার পর তো আর্কাইভে সব কাগজপত্র আছে, আছে না? বাজার দর আছে, সব আছে। গল্প তো ঘরে বসে করলে হবে না। ওই মোবাইলটা কিনছি কত টাকায়, বালিশ কত টাকায় কিনছি, পর্দা কত টাকায় কিনছি, তখনকার বাজার দর কত, সব বাজারে আছে না? সব ডকুমেন্টস আছে। তো মামলা কি হচ্ছে? 71 সালের যুদ্ধ নিয়ে কথা বলতেছি আমরা, যুদ্ধ অপরাধী পক্ষে বিপক্ষে। ইনফ্যাক্ট মামলা কি হচ্ছে? আসেন জুলাই অভ্যুত্থান, সেখানে অনেক লোক মারা গেছে জুলাই অভ্যুত্থানে। এই জুলাই অভ্যুত্থানে মারা যাওয়ার পর আজকে যে বিচারটা হওয়ার কথা, সেই বিচারটা কি হচ্ছে? কতগুলা ঘটনা আমি বললাম এখানে, 3টা ঘটনা। 71, 24 প্লাস উন্নয়ন করার পর যে তসরুফ, ফান্ড তসরুফ, এই যে সব অপরাধগুলো যদি একত্র করেন, এটা আজকের সরকার বা আজকের সরকারই যদি বলি আমি, কারণ যখন যে সরকার থাকে দায় দায়িত্ব তাকে নিতে হবে। আমরা তো সরকারের বিরোধিতা করতে এখানে বসি নাই, সমালোচনা করতেও বসি নাই, এখন আলোচনা করতে চাই। সমালোচনা হলো নেগেটিভ দিক তুলে ধরা, আর আলোচনা হলো আমাদের করণীয় কি। তো করণীয় কি করতে হলে আমার একটাই বক্তব্য, এই অপরাধগুলো আপনারা কি লিগ্যাল লেন্স থেকে দেখছেন না পলিটিক্যাল লেন্স থেকে দেখছেন? যদি লিগ্যাল লেন্স থেকে দেখেন, ইট ইজ অ্যান অফেন্স, অপরাধ। সেই অপরাধের বিচার হইতে হবে। বিচার আপনি করতে পারেন কি না পারেন, ইনিশিয়েট করতে হবে, শুরু করতে হবে, আমার দেখতে হবে। আমি তো দেখছি না। 55 বছর যাবৎ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি দেখতেছি, আমরা কি আদৌ দেখছি? এগুলো কোনো মামলা তো তামাদি হয় না, অপরাধ তো তামাদি হয় না। আদৌ কি বিচার হয়েছে? তাহলে কি আপনি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন? পলিটিক্যাল লেন্স মানে কি? আমি পলিটিক্যালি ব্যবহার করব। স্টপ ইট। আপনি যদি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন, তাহলে ভাই বন্ধ করে দেন, আমরা সামনের দিকে যাই। একদম পরিষ্কার বলে দেন যে ভাই অনেক ঘটনা ঘটছে, 71 সাল থেকে ঘটছে। তারা কিন্তু সব সহাবস্থান করতেছেন, 68টা সিটও পেয়েছেন, সাথে নারী সহ 76টা সিট পেয়েছেন, আবার তার বিরোধিতা করতেছেন। আমি তো ভাই এই হিপোক্রেসির কোনো মানে বুঝি না। এই টকশোতে এসে বহু লোকে বলে কি যে জামাতের বিচার করতে হবে, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি তাদের বিচার করতে হবে ইত্যাদি। ও, তারা জাতির কাছে মাপ চাইলে হবে। আরে ভাই, এত লোক মারছে, মাপ চাইলেই মাপ হয়ে যাবে? বরং তারা তো সেভ করতে আসে জামাতকে। আমাদের পক্ষে কথা বলছে। হ্যাঁ, এই কথা বললে সেভ হয়ে যায় না? আজকে সেটা বলে হ্যাঁ জাতির কাছে ক্ষমা চাইলাম, এরপরে কি ক্ষমা চাইছে মানে অপরাধ? এটা 160 স্টেটমেন্ট হয়েছে, তাই আপনি রাজনীতি করতে পারবেন না, হবে? তারপরে হাসিনা বলবে আমাদের ক্ষমা করে দেন, 164 স্টেটমেন্ট হবে? সেই জন্য বলছি পরিকল্পিতভাবে রাষ্ট্রটাকে কিভাবে দেখছে। এই রাষ্ট্র বলতে আমি এই সরকারকে বলছি না, অতীত সরকার সহ সবাই, প্রত্যেকে এগুলাকে রাজনৈতিক লেন্স থেকে দেখে আসছেন। এটা জাস্ট একটা মানে আপনার কোনো ইস্যু নাই। এবং পুরা দেশটা আমরা সবাই মিলে এমন জায়গায় গেছি, আমাদেরকে কে এই বয়ান শিখাইছে, এই বয়ানের ভিত্তিতে আমরা দেশটাকে আগায় নিতে পারতেছি না, থেমে আছি। এখন আওয়ামী লীগের বিচার করব, আবার জামাতের বিচার করব। তবে একটা ঠিক, ওই জায়গাটা কি বলবেন যে একেবারে সরকারের পক্ষ থেকে সরকার একদম সিনিয়র মন্ত্রী একেবারে বলছেন যে আমরা সুযোগ দিতে চাই, সেই জায়গাটা আসছি। তবে একটা জিনিস বলতে পারি, পলিটিক্যাল লেন্স দিয়ে আওয়ামী লীগ দেখবে না একটা ঘটনা, সেই ঘটনা 24-এর অভ্যুত্থান। যদি কখনো তারা ক্ষমতা ফেরত পায়, ইনশাল্লাহ তাআলা আপনি নিশ্চিত থাকতে পারেন, তখন আর তারা এটা পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবে না, লিগ্যাল লেন্স দিয়েই দেখবে। মব জঙ্গি বইলা আজকে যারা আছে 70 বছর বয়স হইল, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। এবার আসেন, আপনার দায়িত্বশীল মন্ত্রী কি বলছে? দায়িত্বশীল মন্ত্রী বলছে যে আমরা সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, এবং সেটা আমরা ফলো দেখছি যে আওয়ামী লীগের অনেক নেতাকে এখন জামিন দেওয়া শুরু হয়েছে এবং একটা আলোচনা শুরু হয়ে গেছে সব জায়গায়। এখন আপনি আওয়ামী লীগ এটা আসলে কি, এটা রাজনৈতিক এটা হলো বক্তব্য? এটা হলো আমার কাছে মনে হয় কি জনগণের সাথে ডিপ্লোমেসি করা। কেন বলছি যে কথাটা, এবং আপনি দেখেন নির্বিকার আমরা মেনে নিচ্ছি। যেমন ধরেন ভাই, যেটা ক্রিস্টাল ক্লিয়ার যে শব্দটা, সেটা কি? গণভোটে হাতে ভোট দিবেন। এইটার অর্থ কি বাংলাদেশে কেউ ভাববে যে গণভোট পাশ করার পর
বলা হবে গণভোট আইনে নাই, সংবিধানে নাই। আবার গণভোট কি জুলাই সনদে আমরা স্বাক্ষর করতাম না, বাহানা হইতে পারে নির্বাচন নিয়ে। নির্বাচনের আগে বললেন আমরা সবার আগে স্বাক্ষর করেছি, বরং যারা জুলাইয়ের চেতনার পক্ষে যারা, তারা অনেকেই তখনও স্বাক্ষর করেন নাই, এ কথাও তো বলা হয়েছে। তারপরে যখন ভাই আপনি নির্বাচনের পর এটা বলতেছেন বাহানা না হয় যাতে, সেজন্য তার মানে কি আপনাদের ওই যে সুস্পষ্ট পরিষ্কার বক্তব্য ওই হায়ের মধ্যে ছিল অ্যাবসোলুটলি না, তাই তো আপনারা এখন এটা করছেন। তাহলে কি আপনি একবারও ভাবেন না আমি তো জনগণকে বললাম কি আর করছি কি? এই কথাই কি মনে হয় জানেন, এই কথাটা তখন মনে হয় যে ভোটের উপরে নির্বাচন হয় না, জনগণের ভোট লাগে না। নাহলে জনগণের ভোট লাগলে গুরুত্ব দিবে না কেন? ওই যে ইঞ্জিনিয়ারিং কথা আমরা শুনি, এই ইঞ্জিনিয়ারিং সিস্টেমে ডিসাইড হয়ে যায় কারা করবে, কাজে ভোট ইম্যাটেরিয়াল। তা নইলে আপনি বলেন না এরকম ইউটার্ন নেওয়া যায়, বললাম একটা করতেছি আর একটা, এই ইউটার্ন নেওয়া যায়, কেউ নিতে পারে? 51% লোক আপনাকে ভোট দিল, 70% লোক গণভোটে ভোট দিল, আমরা সবাই ইউটার্ন নিয়ে নিলাম কেন? কথাটা বলছি এই যে হায়ের ভিতরে না, যেটা পরিষ্কার করেন আফটার ইলেকশন। তাহলে আপনারা যে নির্বাচন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন টু গেট দ্য পপুলারিটি অফ দ্য পিপল, ওইদিকে আইন করছেন, এইদিকে ধরছেন না। তার মানে হায়ের ভিতরে না, নায়ের ভিতরে হা। অর্থাৎ আমি কাগজে কলমে দেখাচ্ছি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু মাঠে হচ্ছে। তার মানে ওই গণভোটের মতোই, ওটা হয়তো আন্ডারস্ট্যান্ডিংও থাকতে পারে। কারণ এই সেকেন্ড আর একটা চ্যাপ্টারে আসেন, শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে, এই কথাটার মানে কি? আপনার না, কাছে শেখ হাসিনা কো ইনসাফ করা হবে না? যদি উনি দেশে আছেন, ন্যায় বিচার মানে তো ইনসাফ। নো, হু হ্যাজ টোল্ড ইউ? ইনসাফ কি আপনি করবেন না কোর্ট করবে? আদালত করবে। আদালত তো ইনসাফ করবে না, বিচার করবে। ইনসাফ ও বিচার একই। নো, শুনেন না, আমি শেষ করতে দেন। একজন আসামির জন্য ন্যায় বিচার ইনসাফ কোনটা? আসামির জন্য টেল মি। আসামির জন্য ইনসাফ তার ন্যায় বিচার পাওয়া। আসামির জন্য ইনসাফ মানে মুক্তি দেওয়া। না না, আসামির জন্য ইনসাফ কোনটা? না রাজ্জাকি ভাই, যদি উনি- আরে অপরাধ করলে বিচার হবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জন্য পরে যদি আপনি বলেন আপনি ইনসাফ করা হবে, মানে কি? আমি তো বিচারাধীন না, মৃত্যুদণ্ড হয়ে গেছে একটা। ইনসাফের শাব্দিক অর্থ মনে হয় ন্যায় বিচার। ইনসাফ করা হবে মানে কি? ন্যায় বিচার করা তো হবে। একটা জাজমেন্ট হয়েছে না, হ্যাঁ, তারপর উনি আসবেন, উনি প্রসিডিউর মোতাবেক যাবেন, হ্যাঁ। আদালত ডিসাইড করবে। আদালত This is insaf. ফাঁসি দিলে আমি আরে আদালত ফাঁসি দিল তো ইনসাফ। ইনসাফ। হ্যাঁ, কি ফাঁসি দিল ইনসাফ না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তা আপনার এখানে মৃত্যুদণ্ড হওয়ার পর জানা আমি বলবো ইনসাফ করা হবে মানে কি? এটা তো ইনসাফ হয় নাই। আমি এই কথা বলবো কেন? কথাটা আপনি বুঝতেছেন না। না ঠিক আছে, একজনে কি? আপনি বলছেন যে ওই জায়গা থেকে বলতে রাখেন, আমি পারেন বলি কিনা। না, আর আসেন না। আপনার কাছে একটা লোক দণ্ড হয়েছে, আপনার কাছে আসছে পলাতক ফর এক্সাম্পল, আর ঠিক আছে তুই যা স্যারেন্ডার কর গিয়া, কথার কথা স্যারেন্ডার কর গিয়ে তোর প্রতি ইনসাফ করা হবে, এটার অর্থ কি দাঁড়াবে তার কাছে? আপনার সাধারণ জ্ঞানে বলেন, তার কাছে অর্থটা কি দাঁড়াবে? সে মানে সে মুক্তি পাবে, মুক্তি পাবে, ফেভার পাবে, এইটা ব্যাস এইখানে থাকেন। এইবার আসেন, তাহলে এই একটা কথা, কেন এটা আপনার কনফিডেন্স কোথা থেকে হইলো আপনি ইনসাফ করবেন? কনফিডেন্সটা কোথেকে হইলো? কারণ আপনি যখন আপনার নির্বাচনী ইশতেহারের ভিতরে ছিল বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় করবেন, ছিল না? সুস্পষ্টভাবে পৃথক সচিবালয় করা হবে, আপনারা করবেন, ভালো কথা। আপনি করার আগে একজনে করে ফেলছে না, আপনি এসে ওইটাকে আরো কিছু সুন্দর কিভাবে করা যায় তা না করে আপনি বিলুপ্ত করে দিলেন। ভালো কিছু করবো এই জন্য। বিলুপ্ত করবেন কেন? ওটা রাইখেই তো আপনি শুদ্ধ করতে পারেন। এইটা একটু আজিজ ভাইয়ের কাছে শুনি। আমি শেষ করে নেই। সংশোধন করতে পারে, Yes! বিলুপ্ত করবেন কেন আপনি? সংশোধন করতে পারে। আমি শেষ করে দিই। Please. আপনি এই স্টুডিও সাজাইছেন, ওকে, এই স্টুডিও আরো সুন্দর করবেন। ওই স্টুডিও আজকে বন্ধ কেন? সাজাবেন তো সাজাবেন, এই টেবিল সরে আরেকটা টেবিল আনবেন, এই চেয়ারটা সরে আরেকটা চেয়ার আনবেন, ভালো ক্যামেরা ভালো আনবেন, লাইট চেঞ্জ করবেন। লাইট চেঞ্জ করবেন। বিলুপ্ত, এটা বন্ধ করে বিলুপ্ত করার মানে কি? এটা ঠিক করবেন? আচ্ছা, এইবার আসেন, তাহলে রেজাল্টটা মিলিয়ে দিচ্ছি আপনাকে। আপনার দায়িত্বশীল যিনি বলছেন, এই পৃথক সচিবালয় হওয়াটা যখন আপনি বিলুপ্ত করে দিচ্ছেন, তখন ইউ আর গিভিং অ্যান ইন্ডিকেশন যে তোমরা চলে আসলা নির্বাহী বিভাগের অধীনে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বুঝতে পারছি, সেটা শেষ করে দিই। সে বিতর্ক তো অনেক বছর।
আর সচিবালয় তখন তো সচিবালয় হয় নাই পৃথক, কথাটা না, বুঝেন না কেন? না, না, না। তো এখন তো হওয়া সচিবালয়টাকে আপনি বিলুপ্ত করে দিলেন। তার মানে কি, যাকে স্বাধীন করা হয়েছিল তাকে আপনি অফিসিয়ালি পরাধীন করলেন, তার সাথে ইনসাফ করবেন বললেন, তার সাথে আপনার নেতার কথাটা মিলান। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছেন তাদেরকে আনার জন্য। এখন আনবেন কি না আনবেন সেটা আপনাদের বিষয়। আর আমি বলতেছি যে এইটা শুনি না আজিজ ভাইয়ের কাছ থেকে। আজিজ ভাই, তাদেরকে আনবেন কি আনবেন না, মিলে এটা যায় তো আপনার বিষয়। এগুলা। আমি একটা বিষয় একটু আপনাকে প্রশ্ন করতে চাই। এখন যদি দেখি যে জুলাই অভ্যুত্থানের সময় এখানে গণহত্যা হয়েছে, হয়েছে। আচ্ছা, এই গণহত্যার দায় আসলে কার? তাই যারা সরাসরি গুলি করেছে তারা, যারা সময় ক্ষমতা ছিল তারা, দল আওয়ামী লীগের কি এখানে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা আছে কিনা? শোনেন, একটা দল হচ্ছে তার নেতাকর্মী মিলা, এবং গণহত্যার রাজ্জাকি ভাই বিচারক, গণহত্যার কোনো মাপ হতে পারে না। তা দল আওয়ামী লীগের কোনো দায় আছে কিনা? গণহত্যাই মাফ হওয়া উচিত। হ্যাঁ, গণহত্যা আওয়ামী লীগের কোনো দায় আছে কিনা এটার মধ্যে? দায় থাকবে না কেন? নেতাকর্মী মিলেই তো দায়, যারা ঘটাইছে তারা। আবার ট্রাইব্যুনালটা করছে আওয়ামী লীগ, সরকার আওয়ামী লীগ হাসিনা বানাইছে না, সেখানে সেটাকেই কিছু মডিফাই করে আরো বেটার করে সেটাতেই বিচার হচ্ছে। তো সেখানে ট্রাইব্যুনাল যদি মনে করে বিচার আছে না, অলরেডি শেখ হাসিনাকে একটা ফাঁসি দিয়েছে না, আরো বিচার আছে না, এখন বললো যে এই আওয়ামী লীগ সন্ত্রাস গণহত্যা করছে, নেতাকর্মীরা গণহত্যা করছে, তাদের সন্ত্রাস বিরুদ্ধে তার গণহত্যা করছে, সবাই দায়ী, আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী দল, একটা সন্ত্রাসী দল, নিষিদ্ধ হতে পারে, হতে পারে। এক। দুই হচ্ছে যে আপনি চিন্তা করেন, আপনি যেটা আগে বললেন যে আইভি আপনার মুক্তি পাইছে, ওই যে বদি মুক্তি পাইছে, এরকম অনেকে মুক্তি পেয়েছে। তো এটা মুক্তি পাচ্ছে, আপনি আইবির বিরুদ্ধে হত্যা মামলা দিলেন কেন? শামীম ওসমানের মতো লোকের সাথে সে ফাইট করে নারায়ণগঞ্জে টিকে আছে, সে তো কোনো খুব একটা অপকর্ম তার ভিতরে তার বিরুদ্ধে ছিল না। না, আইবিদেরকে দিয়ে যে আওয়ামী লীগ করার একটা প্রচেষ্টার কথা এসছে, সেটা কি সমর্থন করে না, এটা আমি আইবিকে যতক্ষণ না, পর্যন্ত আইবিরা আওয়ামী লীগের মধ্যে নির্যাতিত, আওয়ামী লীগের মধ্যে পলিশ লোক, ভালো লোক, অনেকের নাম এসছে এরকম, তাদেরকে দিয়ে আওয়ামী লীগ রিফর্ম করবার মানে মতি ভাই সেদিন বলেছেন, সেই প্রচেষ্টাটাকে আপনি কতখানি না, সমর্থন করেন? মতি ভাই বলছে তো সেই প্রসেসটা তো গন, সেই প্রসেস তো হচ্ছে না, কারণ ক্লিন আওয়ামী লীগ হচ্ছে না। তো এখন কি কোন জায়গায় বক্তব্য, বিবৃতি কিংবা বয়ানে সেই আওয়ামী লীগের সেই জায়গাটাকে মানে আবার নতুন করে উত্তোলন করবার জায়গা? এটা তো হবে না, আমি বিশ্বাস করি। আমি 3টে রিপোর্টই পড়ছি, এটা হবে না। শেখ হাসিনার নেতা মাইনেই করতে হবে, তাছাড়া কোনো আওয়ামী লীগ হবে না। কিসের আইবিকে, অমুককে? আওয়ামী লীগের মালিক শেখ হাসিনা, সে থাকবে, তাকে মাইনে করতে হবে। আবার শেখ হাসিনা যখন সময় হয় তখন আসবে, কোন অভ্যুত্থান হোক আর যা হোক আসবে, সেই সময় আর তার জন্য আসতেছে না। আমি বলতেছি সে আসতে গেলেই দেশের রাজনীতি আউট হয়ে যাবে, উল্টা যাবে, আগে যে জায়গায় ছিল 5ই আগস্টের আগে সে জায়গায় চলে যাবে। সুতরাং এটা হচ্ছে না, তার স্ট্র্যাটেজি ভুল। শেখ হাসিনা ভুল স্টেটমেন্ট, তার উচিত ছিল এইটাই ঠিক, যে আলোচনাটা ছিল যে কিছু নির্দোষ লোকটোক দিয়ে আওয়ামী লীগ অর্গানাইজ করতো, সে বলতো বাইরের থেকে এটাই আমার আওয়ামী লীগের নেতা, তাহলে কিন্তু কিছু সংগঠিত হওয়ার সুযোগ ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবার ট্রাইব্যুনালে বিচার আছে, তো বিচারে যদি ফেসে যায় কি করবেন? আপনার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আছে তো, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে অধ্যাদেশ জারি করে গেছিল অ্যাক্টিভিটিস এক্সিকিউটিভ অর্ডারে, সেটাই তো আপনার ফাইনালি অনুমোদন করা হয়েছে সংসদে। তো এটা আবার বিচারে আছে, ট্রাইব্যুনালে আছে। ট্রাইব্যুনাল যেটা করা আইন, সেটা তো শেখ হাসিনারই করা, 1974 সাল স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো। সেটাতে বিচার করে কয়ে দিব এটা সন্ত্রাসী দল, এবং ওইখানে আছে পেপার, পত্রিকা, ভয়েস, সুপিরিয়র রেসপন্সিবিলিটি সব আছে। ট্রাইব্যুনাল একটা আন্দা জায়গা, সেখানে আপনার ফাঁসানো কোনো ব্যাপারই না, কারণ সব কিছু সাক্ষী চলে। তো আপনি এটাকে ওখান থেকে মুক্তি পাবেন কেমন যদি বিচার করতে চায়? আমি রাজ্জাক ভাইয়ের সাথে একমত যে আপনি 173টা অধ্যাদেশ ছিল, আপনি 4টা অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন, আর 16টা অধ্যাদেশ বলছেন আরো শক্তিশালী করে উত্থাপন করা হবে পারমানেন্ট। ঠিক আছে, করতে পারেন, কারণ হচ্ছে 133টা অধ্যাদেশ যে হ্যাঁ, একটা বিরতি নিয়ে আসি। পারে, এটা কিন্তু আছে। বিএনপি ওইভাবে নৃশংস হতে পারে না।
বিএনপি যেমন এখন তাহলে এই মুহূর্তে চালাচ্ছে। জামাতকে নিয়ন্ত্রণ করার জন্য নৃশংসতা দরকার। হ্যাঁ, এটা অবশ্যই নৃশংস হওয়ার দরকার। যেটা রাজাক ভাই করলো না, আওয়ামী লীগ যদি আসেই সত্য আসে যায়, বিএনপির কেউ ছাড়া পাবে না, তো জামাতের কেউ ছাড়া পারবে না, উনিও ছাড়া পাবে না, আমিও ছাড়া পাবো না, তাই নাকি? পাবে না তো। তাহলে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল কেউ ছাড়া পাবে না। আপনি যে বলছেন যে এই মুহূর্তে বিরোধী দলকে দমন করবার জন্য আওয়ামী লীগকে দরকার, এটা না, চিন্তা তা করছে বলছি অনেকে, না, তা চিন্তা বলছি করছে না। অনেকে। আমি বলছি যে অনেকে এর আলোচনা করে, চিন্তা করছে এরকম। যে যারা জামাত সমর্থন করে না এমন লোক। কারণ হচ্ছে কি, জামাতের সাথে যে সম্পর্কটা ছিল, এখনো সংসদে ওই আপনি দেখেন জামাতের সাথে কিন্তু মৃদু মৃদু সম্পর্ক বিএনপির আছে সংসদে আপনি দেখেন না, মার্কিন বাণিজ্য চুক্তি হলো, একটা সংসদে আলোচনা হয়েছে, রুমিন ফারহানা উত্থাপন করছে, স্পিকার বলে দিল আপনার এটা নোটিশ করতে হবে, আলোচনা থামাই দিল। আর নোটিশ করতে তার পক্ষ 5 জন সংসদ সদস্য স্বাক্ষর লাগবে, সে স্বতন্ত্র পাবে কোথায়? আজকে আমি কিন্তু আপনার আলোচনাটা বুঝতে পারতেছি না, আমি একটু বোঝার জন্য বলতেছি। আপনি বলছেন যে বিএনপির একটা প্রশ্ন এখনো মনে করে যে জামাত যে তাফালিং করছে, সে তাফালিংকে নির্মূল করার জন্য আওয়ামী লীগকে না, দরকার। বিএনপি মনে করছে না, আমি করছি জনশ্রুতি একটা অংশের আছে, জনগণের মধ্যে আছে। আছে। আর বিএনপি তাহলে আওয়ামী লীগকে আনবার যে প্রক্রিয়াটা, মানে যে একটা আলোচনা, ধর প্রক্রিয়া না, যে আলোচনা সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি, সেটা কেন? সেটা হচ্ছে বিএনপির কমান্ডে পুরা জনগণ নাই। আওয়ামী লীগকে আনতে গেলে বিএনপিও বিপদে পড়বে। কারণ আমি তো বলছি যে শেখ হাসিনা যদি আসে, শেখ হাসিনা না আসলে আওয়ামী লীগ সংগঠিত হতে পারবে না। 2 ট্রাইব্যুনালে বিচার আছে, এখন অপেক্ষা করতে হবে যে আওয়ামী লীগ আদৌ বৈধ সংগঠন থাকে কিনা, বা গণহত্যাকারী সংগঠন হিসাবে সন্ত্রাসী সংগঠন হয় কিনা, এটা একটা। 2 হচ্ছে বিশ্বে হিটলার তো আপনার গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়েছিল হিটলার, কিন্তু হিটলারের প্রার্থী টেকে নাই, কারণ সে তো করলে গণহত্যা করে গেছে, মাইরে গেছে, বিচার হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ওই হারে না, অভ্যুত্থানের শক্তি থেকে ক্ষমতা থাকার জন্য দমন করছে, গণহত্যা করছে। কিন্তু আওয়ামী লীগ তো এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে সমর্থক আছে, তার সমর্থকরা অনুকূল পরিবেশ নাই, তাই মাঠে নামতে পারে না। একটু মাঠে নামে দেখেন কেউ মারা যায়, জানাজা যায়, হে নৌকায় জয় বাংলা স্লোগান, তার মানে মনের ভিতরে আওয়ামী লীগ ঠিকই আছে, নেতৃত্ব নাই। তো এই জন্যই আওয়ামী লীগকে থ্রেট মনে করা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, যেহেতু যাদের সমর্থক আছে, সমর্থক তো নাই, বাংলার মাটি সোনার চাউকাঠি, যে চাপিট এই যে ধরেন, এই যে শেখ হাসিনার সময় যে দমন পীড়ন, গুম খুন অত কিছু হইলো, জামাতের একটা লোক কমছে, বিএনপির একটা লোক কমছে, কত মাইরে ফেলছে না, লোক করে নাই, সমর্থন ওঠে না বাংলাদেশে। এমন এই পাট খেতে ফালায়, ধান খেতে ফালায়, পুকুরে ফালায়, কিন্তু বিএনপি ছাড়ে নাই কেউ, জামাতও ছাড়ে নাই। এই জন্যই বলছি যে আওয়ামী লীগেরও একই অবস্থা, যে সমর্থক আছে তার মনের ভিতরে সমর্থন আছে, সমর্থন সুযোগ পাইলে ফোঁস করে উঠবে, না হলে হবে না, পরিস্থিতি অনুকূলে না আসলে হবে না। তো এখন আমার বক্তব্য হলে, আপনি গণতন্ত্র যদি চাই, আমি সময় মতো হিট করলাম না কেন, অর্থাৎ নেপালের মতো তখন যদি নির্বাচন হইতো, তখন আমি কিন্তু বলছি যে বিএনপি ইউনুসের ফাটাবাসের চিপায় পড়ছে, কারণ বিএনপিকে প্রতিবাদ করতে শুনি নেই, বিএনপি কোনো মতে নির্বাচন দিলেই তারা জিতবে, এরকম একটা ভাবে ছিল। এই জন্য বলছি, ফাটাবাসের চিপার গল্প জানেন, বাঁশ ফেরে দাঁড় করে রাখছে, বানর লাফ দিয়ে এদিক যায় ওদিক যায়, এরপরে একটা পর্যায়ে অন্ডকোষ আটকায় গেছে। হ্যাঁ, কারণ অন্ডকোষ আটকানো উনি বলছে না, ঐক্যমত কমিশনে সালাউদ্দিন সাহেব সবসময় যে বক্তব্য রেখেছে, তাতে সে নোট অফ ডিসেন্ট দিছে, এবং ঐক্যমত কমিশনের নোট অফ ডিসেন্টের নিচে লেখা আছে, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে জনগণের ম্যান্ডেট পাইলে তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে। তার মানে ঐক্যমত কমিশন তাদেরকে দায় মুক্তি দিয়ে গেছে। সালাউদ্দিন সাহেব ওই জায়গায় ঠিক থাকলো না কেন? তারেক রহমান শেষে কইল কে যে হাঁ ভোটে ভোট দেন, তারা ওই স্ট্যান্ডেই থাকলো না কেন? তা এর কি সাপোর্ট করতে হবে? আপনি বললেন যে না, ইলেকশন যদি না দেয়, এই জন্য ইলেকশন দেয় না, আপনি সংবিধান করেন, 18 মাস পরে ইলেকশন আপনি রাজি হলেন কে? 18 মাস সংবিধানে কোথায় আছে? আপনি 6 মাসের ভিতরে নির্বাচন আদায় করলেন না কেন? আজান দিয়ে নামলেন না কেন মাঠে? ইংরেজ সরকার লাঠি ছিল, কয়েকজন লোক তাও চুরি বাটপাটি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এখন সবগুলোর বিরুদ্ধে, প্রায় সবগুলো ইংরেজ সহ সবগুলোর বিরুদ্ধে দুদকে অভিযোগের বিচার হয় না কেন বলেন? আপনি CNN-এর
এক্সিকিউটিভ মারা যায়। একটা অভ্যুত্থান মানে অন্য প্রশ্ন করে অভ্যুত্থান পরবর্তী সরকার হিসাবে ইউনূস সরকারকে মানে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুব বাজেভাবে না খুব ভালোভাবে? এটা বর্গী, ব্রিটিশ আমলের বর্গী, এরা লুটতরাজ করতে দেশটারে ফোকলা বানায় দিয়ে গেছে। এই দোষটাকে মানে যে কোনো ইলেক্টেড সরকারও ঠিক করতে পুরা জনগণের সমর্থন লাগবে, এই দেশটা ঠিক করা সম্ভব না। ধরেন 28 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই। ইউনূস সরকার, হ্যাঁ, ইউনূস সরকার এখন 28 লাখ সরকার, কোটি? হ্যাঁ, 1 বছর 18 মাসে, হ্যাঁ 18 মাসে মনে হয় হিসাবটা না, সব মেলা, সব মানে মেলা। আওয়ামী লীগের আমল থেকে হ্যাঁ, সব এখন পর্যন্ত। তো এখন আমি বলতেছি যে শোনেন, এছাড়া ব্যবসা নাই, বাণিজ্য নাই, তারপরে যে প্রবাসী আয় ছিল, প্রবাসীরা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেটাও তো এখন কমে গেছে। তো এখন তো এই যে আমি মনে হয় আপনাকে প্রশ্নটা বুঝাইতে পারি নাই, যে আমি বলতেছি যে মানে যে কোনো দেশে অভ্যুত্থানের পরে সরকার আসে, সারা বিশ্বে বিভিন্ন সময় আসছে, সেই হিসেবে ডক্টর ইউনূস খুব ফেল নাকি সফল? শূন্য শূন্য। শূন্য। ওর বিচি কেটে দেওয়া উচিত। ও দেশটারে শেষ করে দিছে একদম। কিভাবে যার নাম করে দিছে। কিভাবে? আপনি বলেন, সে আপনি উত্তরা দিয়ে বাড়ি যান, তার মতো মোনাফেক চতুর আর নাই এই বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, সে বাংলাদেশেই না। আপনি চিন্তা দিয়ে বাড়ির আপনার সাথে কি কোনো কারণে মনে করেন কোনো কারণে যারা অভ্যুত্থানে পরাজিত হয়েছে তারা যেরকম ডক্টর ইউনূসকে একেবারে কড়া সমালোচনা করে, আপনিও কি সেরকম করছেন কোনো না, কারণে? আমি নাকি বুঝে শুনে? শোনেন, আমি মুক্তিযুদ্ধ করেছি 71 সাল থেকে। মুক্তিযুদ্ধের সাথে কি ডক্টর ইউনূসের কোনো ক্লাস না, আছে? আমার সে তার কোনো ফিলোসফি নেই। তার ফিলোসফি হলো লুট করা এবং আমেরিকান কায়দায় নামে বেনামে মাল লুট করো। উত্তরা দিয়ে বাড়ি যান, অর্ধেক জায়গা ছেড়ে দিয়ে গেছে, কিন্তু তার নামে কিচ্ছু নাই। তার নামে কিছু নাই, আবার উনি নিয়ে গেছে। হ্যাঁ, উনি নিয়ে কোনো গেছে। অভিযোগ নাই, মানে আলোচনা আছে এরকম? আলোচনা না, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আরে আজিজ ভাই ভাই, আলোচনা দিয়ে কি কোনো না না তথ্য না দেওয়া না, যায়? শোনেন, সে করছে কি, তার প্রতিষ্ঠান ওই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, ওইসব নামে লইছে। ও আচ্ছা, বুঝছেন না, ইনডাইরেক্টলি সেই ফাইনালি তার ট্রাস্ট, গ্রামীণ ট্রাস্ট এইসব নামে লইছে, নিয়ে দিয়ে বাড়ির অর্ধেক লয়ে গেছে, সে অর্ধেক লয়ে গেছে। ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম, সব বিল্ডিং উঠে গেছে সব। আবার দেখেন, আপনি বলেন তো দেখি, সে এখন ভিভিআইপি আছে, 1 বছরের সে নিজে প্রজ্ঞাপন জারি করে এসএসএফ সে পাহারা নিয়েছে 1 বছরের জন্য। এই সরকার কিন্তু সেটা আবার বহাল রাখছে। কেন? সে সকালে উঠে গোপনে 7টার ট্রেন ধরে, 7টার প্লেন ধরে চলে গেছে, কেন তার কি শেয়ার হয়েছে, কেউ জানে না। একটা ভিআইপি গেল, কেউ নিউজ নাই, টেলিভিশন জানে না, কিছু জানে না। এটা তো চুরি করে দেওয়া। এখন আছে অনেকে ওইখানে থাকে। আমি যেটা বলতেছি কি, ডক্টর ইউনূস আপনি যে সমস্ত কথা বললেন সেগুলো তার দুর্নীতি নিয়ে কথা বলছেন, যেগুলো বিচার হবে। ডক্টর ইউনূসের পলিসিগত জায়গায় আপনার কাছে কি মনে হয় না যে অভ্যুত্থান পরবর্তী কোনো দেশে যে বড় ধরনের সংকট দেখা দেয়, বিভিন্ন গ্রুপ উপগ্রুপের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়, কে এই অভ্যুত্থানের মালিক, কে অভ্যুত্থানের পিতা, এটা নিয়ে একটা বড় ধরনের যুদ্ধ হয়, সমস্যা হয়, সেই জায়গাটাতে ধরেন বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে মূলত পুলিশের বিরুদ্ধে, পুলিশ ছিল প্রতিপক্ষ, সেই রকম একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ডক্টর ইউনূস 1.5 বছর চালিয়েছেন, একটা ভালো নির্বাচন দিয়েছেন, সব মিলিয়ে বলবেন আপনি শূন্য? না, নির্বাচন দিয়েছে, কিন্তু ইতিমধ্যে চুরিচামারি যা করার করে ফেলছে, সময় মতো নির্বাচন দেয় নাই। নেপালের যে প্রধানমন্ত্রী হলো, প্রধান বিচারপতি ছিল, কতজন মারা গেছিল নেপালে? হ্যাঁ, 5 জন মারা যাক। নেপালে পুলিশের বিরুদ্ধে সরকার তো ভেঙে গেছে। নেপালে পুলিশ সে এসে নেপালে পুলিশ গুলি চালিয়েছিল না, প্রথম শব্দ উচ্চারণ জানার জন্য নেপালের অভ্যুত্থান আর বাংলাদেশের অভ্যুত্থানের প্যাটার্নটাই এক কিনা জানার জন্য বলতেছি। না, এটা না, নেপালে ওইভাবে হয় না, এটা ঠিক, কিন্তু দুর্নীতি, অপশাসন সবই ছিল এবং আনুপাতিক। আপনি অনেকক্ষণ বলছেন আজিজ ভাই, না আমি শেষ করি, একটা কথা বলি, শেষ করি। আপনি যদি ইউনূস যদি ক্ষমতার লোভ না করে সময় মতো নির্বাচন, সে তো পারতেছে না, পারে নাই, তো সে নির্বাচন দিয়ে দিত। দেশে এই হয়েছে সেই হয়েছে, সে পারতেছে না, সময় মতো নির্বাচন দিয়ে নেপালের মতো চলে যেত সে। এই যে এখন এই যে তরুণরাই ক্ষমতা আসতো, তরুণদেরকেই ভোট দিত, কিন্তু তরুণদেরকে সে ব্যবহার করছে সব জায়গায়, মপ টপ করে, চুরি চামারি করে। এই ভিডিও এখনো পাবেন, দেখেন ওই যে হাসনা, হ্যাঁ মপ বানাইছে, সব জায়গায় ব্যবহার করছে, মপ বানাইছে, ছাত্রদেরকে বিতর্কিত করছে। একবারের জন্য বলছে তোমরা লেখাপড়া করো, রাজনীতি করো, সবাইকে উদ্যোক্তা হও।
করে এই তরুণ সমাজ ধ্বংস করে দিচ্ছে। সে তরুণ সমাজ এই দেশের দাঁড়ানোর ব্যবস্থা নষ্ট করে দিছে। সুতরাং তার তো তাহলে মানে যে রাজ্জাকি ভাই, মানে ডক্টর ইউনূসের ব্যর্থতাই কি আজকে, মানে আপনি সব জায়গায় দেখবেন যে একেবারে বক্তব্যের ক্ষেত্রে, মানে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা বা দেশের ভিতরে যারা আছে বিভিন্ন ভার্চুয়াল জগতে যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, লেখালেখি করছেন, তারা প্রত্যেকের কিন্তু গান পয়েন্টে একমাত্র ডক্টর ইউনূস, যে মানে শেখ হাসিনাকে পতন করবার জন্য যে মেটিকুলার ডিজাইনের অভিযোগ আনা হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে, আজিজ ভাইয়ের কথার সঙ্গে ওই জায়গাটা মিলিয়ে আসলে কি আজকে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে সেটা কি ডক্টর ইউনূসের ব্যর্থতা? আওয়ামী লীগ প্রাসঙ্গিক কে করলো আমি সেটা জানি না। প্রশ্ন হচ্ছে যে এই সংসদ নির্বাচন হয়েছে তো 5 বছরের জন্য। 5 বছরের জন্য না, মাত্র 3.5 মাস যাচ্ছে। এখনই কে পুনর্বাসিত হবে, আসবে, এখনই ভাবার কি আছে? এটা কিন্তু আলোচনা হচ্ছে। হবে কেন? আমি তো 5 বছরের জন্য নির্বাচন করছি। 5 বছরের মধ্যে 2 বছর যা কথার কথা সরকারের অবস্থা দেখি কি হয়, তারপরে না আপনি এখনই যদি আপনি এই আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করি এবং নির্বাচনের করি, তাহলে তো আবার একটা নির্বাচনের চিন্তাই আমরা করতে পারি খুব দ্রুত, যে হ্যাঁ বাদ দিয়েছিলাম ঠিক হয় নাই। না, আপনি কি বুঝতে, আপনি কি মানে আমি তো একমত। একটু অ্যাড করে দিই যে বিভিন্ন সময় ওই 5 আগস্টের পরে যারা পালিয়ে গিয়েছিল তারা তো এই আশঙ্কায় পালিয়ে যায়নি যে আমি কোনো অন্যায় করি নাই, আমাকে মানুষ কিছু করবে। তারা এই আশঙ্কা নিয়ে পালিয়ে গিয়েছিল যে আমি যে পরিমাণ অন্যায় করেছি তাতে আমি আক্রান্ত হতে পারি। যে লোকগুলো পালিয়ে গেল তারা দেশে ফিরছে, তারা বিভিন্ন জায়গায় ফিরছে, তারা তাদের চেয়ারে বসছে, পজিশনে আসছে। সেটাই তো এবং আমি বলি বিভিন্ন খবরের কাগজ থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে, যেমন আজকেও আমরা আলোচনা করছি যে আওয়ামী লীগের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা তো অপ্রাসঙ্গিকভাবে করছি না আমরা। আমি অপ্রাসঙ্গিকভাবে বলছি না, আমি বলছি এত দ্রুত আসতেছে কেন আলোচনাটা, সেটার প্রেক্ষাপট বলতেছি। আপনার মনে আছে যে আব্দুল মোমেন সাহেব সরকার পতনের 8 মাস পর দেশ থেকে বের হইছে? হ্যাঁ, তারা নিজের বক্তব্য, আমি 8 মাস পরে বের হইছি এবং আমি 5 বার বাসা বদল করেছি, 6 বার আমার সিম কার্ড বদল করেছি, প্রশাসনের সহযোগিতায় বের হইছি। তার মানে বাসা বদল, সিম কার্ড বদল সব প্রশাসন জানতো। আমি এটা দিয়ে বুঝাচ্ছি এই শেখ হাসিনা চলে যাওয়ার 8 মাস পর উনি দেশ থেকে বেরোইছেন, প্রশাসন সবকিছু জানতো এবং সিম 6 বার পাল্টাইছে, বাসা 5 বার পাল্টাইছে, তারপরে বহির্বিশ্বে গিয়া এই কথাটা বলতেছে। তার মানে 8 মাস পর্যন্ত সে তার সহযোগিতা পেয়েছে, এই প্রশাসনের সহযোগিতা পেয়েছে। আপনাকে ওই জায়গাটায় হিট করতে হবে, ওই প্রশাসনের সহযোগিতা পেয়েছে। 8 মাস পরেও কিন্তু আবার আরো কিছু লোক বেরোইছে, বেরোয় কাস্টডিতে গেছে, পরদিন নিম্ন আদালতের থেকে জামিন পাইছে, নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছে। আইন হলো একটা মাকড়সার জাল। এটা আমার কথা না, সক্রেটিসের কথা। 4000 বছর আগে যিনি বইলে গেছেন, আমি ঠিক অ্যাকুরেট বছর বলতে পারবো না, তখন সে যে বলছে আই সেলুট, তার মেধার সেলুট দেই। আর নয়তো একই ঘটনা তখনও ঘটতো। তা না হলে এইটা বলতো না আইন হলো মাকড়সার জালের মতো, ছোট ছোট সব আটকা পড়ে কিন্তু বড়রা জাল ছিঁড়ে বেরিয়ে যায়। আপনি বলেন 5 আগস্টের পরে 17 লক্ষ হাজার হাজার মামলা হয়েছে, তার বহু লোক কাস্টডিতে আছে, 8 মাস কাস্টডিতে, পুলিশ রিপোর্ট নাই, এফআইআর এর নাম নাই, এরকম বহু লোক এখনো হাইকোর্ট পর্যন্ত গিয়ে থেমে আছে, তারপর উচ্চ আদালতে গেলে ওখানে থেমে যায়। আবার দায়িত্বশীল ব্যক্তি ক্যান্টনমেন্টে শেল্টার নিয়েছিল, পরে এক সময় নিখোঁজ হয়ে গেল, তারপরে বের হইয়া ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সে জামিন পাচ্ছে। পায় নাই? পাইছে। কিভাবে? এটা কি করে? তার মানে ওই যে বড় বড় মাছ আইনের জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। আর এই আইনের জালটা কে ছিঁড়ে দিল? বিচার বিভাগের পৃথক সচিবালয় বিলুপ্ত করে। অর্থাৎ বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তাকে আমার অধীনস্থ, আমি হেঁটে যাব তার পাশ দিয়ে, উনি ভাববেন আমার নিয়োগকর্তা যাচ্ছে। তো সেই জন্য আমি বলছি আসলে বাংলাদেশের রাজনীতি আমি পিছের দিকে আর যেতে চাই না। ফর গডসে, আপনারা যে আলোচনাগুলো করেন আমার কষ্ট হয়, কারণ আমি সামনের দিকে যেতে চাই। আপনি কল্পনা করেন তো, আপনি কল্পনা করেন, ধরেন এনসিপি স্টপ, কারণ আমার তো পার্লামেন্ট নাই এই মুহূর্তে, এনসিপি স্টপ, তারপরে জামাত স্টপ, তাদের কোনো রোল নাই। কিন্তু আপনি যদি এই মুহূর্ত ভাবেন সংসদে গিয়ে দুটো কথা বলবে, সরকারে 2/3 মেজরিটি বিএনপির আছে, বিশ্বাস করেন আমি মনে প্রাণে চাইতেছি বিএনপি কাজ করুক। আপনি ধরে নেন যে আপনার কোনো ডিস্টারবেন্স নাই, আপনি কোনো ডিস্টারবেন্স নাই, কেউ যদি ডিস্টার্ব করে
আপনি আমাদেরকে যৌক্তিকভাবে বলবেন, আমরা এই টকশোতে সেটা প্রতিবাদ করব। আমরা দেখতে চাই আপনি দেশটাকে আপনারা চালাইয়া আগায় নেন। আমাদেরকে এই আলোচনার সাবজেক্টগুলো আপনারা যে ডেইলি নিয়ে আসেন টকশোতে, এতে মনে হয় কি জানেন, দেশের আপনারা পিছনের দিকেই যাচ্ছি। আমি এই যে আলোচনা না, তাহলে এগিয়ে যান, আমার বক্তব্য হলো আমরা 2/3 তাহলে সামনের দিকে এগিয়ে যান। 2 মিনিট টাইম আছে, 2 মিনিটের মধ্যে যদি বলতে চান কিছু, যে সরকার আমরা এখন বিদ্যুৎ ও জ্বালানির দাম, Yes. বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে বিষয়টা, বিদ্যুতের দাম বাড়িয়েছে, হ্যাঁ। সেটা নিয়ে যদি কিছু বলতে চান, হ্যাঁ। এবং সাথে বাংলাদেশ একটা বড় অর্জন করেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের এই যে সভাপতি হয়েছে, এই যে বাংলাদেশ, এই দুইটা নিয়ে যদি কিছু বলতে চান। বাংলাদেশ যে অর্জন করেছে আমি সেটা বলি। খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট হয়েছেন 1 বছরের জন্য। আমি সংক্ষেপে বলি যেহেতু টাইম নেই। উনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এবং উনি যখন এই প্রচারে নামছেন তখন কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডটা ছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া কিন্তু উনি অতীতে অনেক কর্মকাণ্ড করছেন। আমি মনে করি এই মুহূর্তে সাধারণ পরিষদে আমাদের খলিলুর রহমান সাহেব ওইখানে প্রেসিডেন্ট হওয়ার কারণে দুটো লাভ হয়েছে। একটা লাভ, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী তিনি এখন জাতিসংঘে, সেই হিসাবে মনে করি বিএনপির নামটা, বিএনপির পররাষ্ট্রমন্ত্রী এই আমার দলটাকে বা রাষ্ট্রের সরকারকে এক ধাপ সামনে আগায় নিয়েছে এক পরিচিতির ক্ষেত্রে। আর তারেক রহমান সাহেবের তাহলে আমি এইটুক প্রশংসা আমার করতে হয় যে তার দলীয় লোক যখন তাকে বিতাড়িত করতে চাইলো, ওনাকে বের করে দিতে চাইলো, তার সাথে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজুল আলম এবং এই খলিলুর রহমান তিনজনকেই কিন্তু বয়কট করতে বলেছিল, পদত্যাগ করতে বলেছিল বিএনপি ঢাকা। বিএনপি ঢাকা কেন বলছি, তখন তারেক রহমান সাহেব ছিলেন ইয়েতে লন্ডনে, এবং লন্ডন থেকে এসে আমি জানি না ওনার অ্যাক্টিভিটিজে মনে হয় যে দলীয়ভাবে খুব একটা উনি বোঝাপড়া করছেন কিনা আমি জানি না, কিন্তু উনি যে সিদ্ধান্ত নিছেন, খলিলুর রহমান এমন একটা ব্যক্তি, উনি কিন্তু আমেরিকার লোক, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। বাট আমেরিকার পক্ষে থেকেও 100 ভাগ উনি ইন্ডিয়া সফর করেছেন, উনি চায়না সফর করছেন। এখন পর্যন্ত আমরা এই তিনটা যে বড় পরাশক, জ্বালানি নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, জ্বালানি বলে নেই। এইটা বলার মানে হচ্ছে এই যে খলিলুর রহমান সাহেব এখন পর্যন্ত ব্যালেন্স করে রাখছেন, সেই কৃতিত্ব আমি তারেক রহমান সাহেবকে বলবো যে হি চুজ দ্য রাইট ম্যান। আজকে পর্যন্ত ফলাফল বলে দেয় পদ্ধতি ভালো ছিল কিনা। আর বিদ্যুতের ব্যাপারে আমার আপত্তি আছে। আমার কাছে দলিল চাইলে আমি বলতে পারবো না, দু একজনের টেলিফোন রিপোর্ট পাইছি আউটসাইড ঢাকা মফস্বল এরিয়ায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা বিদ্যুৎ থাকে না পার ডে। ফাইন, থাকে না, ভালো কথা। আপনার এখানে বিদ্যুতের বিল বাড়াচ্ছেন, ওইদিকে বিদ্যুৎ থাকে না, আর এখানে বিদ্যুৎ আমরা পাচ্ছি ঢাকা শহরে। তার মানে হচ্ছে ঢাকা শহরকে হয়তো আপনি ম্যানেজ করে রাখতেছেন। তাহলে বিদ্যুৎ কত, ওইদিকে বিদ্যুৎ তো নাই, আবার বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন। ফাইন, আপনার যৌক্তিক ব্যাখ্যাটা আমরা চাই। অবশ্যই জ্বালানিতে লাগে একটু বলি। বিদ্যুতের ধরেন ভর্তুকি দেওয়া হয় 41,000 কোটি টাকা। কুইক রেন্টাল ভর্তুকি দেওয়া হয় এর 80%। কুইক রেন্টাল রাখছে কেন? ওটা বসে থাকলেও পয়সা, না থাকলেও পয়সা। তারপরে এই যে ব্যাটারি চালিত 50 লাখ আছে, এগুলো চার্জ দেয়, একটা পয়সা সরকার ট্যাক্স পায় না। সুতরাং এইগুলো যে অপচয়গুলো বন্ধ করলে এই বিদ্যুৎ তো দাম বাড়াতে হতো না। এই জন্য আমি বলবো বিদ্যুৎ হচ্ছে জীবন এবং জীবিকার প্রাণ শক্তি, এবং বিদ্যুতের দাম বাড়ানো মানে মানুষের ক্ষতি হবে। আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, এই জন্য বলছি যে আপনার ধরেন বিদ্যুতের দাম, তারপরে যেগুলো কথা ছিল এগুলো তো নাই। এই যে আমার কথা হচ্ছে যে এই সরকারে পলিটিক্সে কিন্তু একটা পারসেপশন, বিশেষ করে বাংলাদেশে খুবই জরুরি। পারসেপশনটা হচ্ছে এই সরকার কিন্তু অনেক জিনিসকেই কিন্তু চতুরতা করার চেষ্টা করতেছে। এই চতুরতাতে ধরা পড়তেছে, এটা কিন্তু উচিত না। আমার কথা হচ্ছে স্ট্রেট চলা উচিত সরকারকে। আমি এটা করব না। আপনি ঐক্যমত কমিশনে একটা করলেন, আবার বাইরে এসে আরেকটা বললেন, এটা তো হয় না। ধন্যবাদ আজিজ ভাই, একেবারে আমাদের সময় শেষ। ধন্যবাদ জনাব এম এ আজিজ, ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি।